সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব যে বিষয়টি, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমরা গত একটি ভিডিও দিয়েছি, ওখানে আমরা আলোচনা করেছি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের থিওরিটিক্যাল যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আমরা ওখানে আলোচনা করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আমি তোমাদের জন্য আজকে একটা গাণিতিক প্রবলেম দিয়েছি। এই প্রবলেমের মাধ্যমে আমি টোটাল ক্যাশ ফ্লোর যে বিষয়টা, ইনডাইরেক্ট মেথডে আমরা যে ক্যাশ ফ্লো মেথড বা ক্যাশ ফ্লো তৈরি করি, তার যে প্রক্রিয়া বা তৈরি মেথড কি, সেটা আমি বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার যে প্রাথমিক ধারণা এবং এইটা যদি ভালোভাবে বোঝো, পরবর্তীতে নিজে নিজে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার সক্ষমতা অর্জন করবে। তো কথা না বাড়িয়ে আমি আর মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বোঝার জন্য আমি এখানে একটি গাণিতিক প্রবলেম নিয়েছি একটা বই থেকে। তো যে কোনো প্রবলেম সলিউশন করার আগে আমাকে মূল বিষয়, যেটা গণিতের যে নিয়ম, সেটা হচ্ছে তোমাকে আগে প্রবলেমটা ভালোভাবে বুঝতে হবে। তুমি যদি প্রবলেমটা ভালোভাবে বোঝো, তাহলে সেক্ষেত্রে সলিউশনটা করতে অত বেশি ব্যাকপেতে হবে না, তখন সলিউশনটা করা অনেক সহজ হয়ে যায়। আর আমরা যদি প্রবলেম না বুঝি, তাহলে আসলে সলিউশন করা এক কথায় আমি বলি ইম্পসিবল ব্যাপার। তো এখানে একটি প্রবলেম দিয়েছি। তোমরা জানো যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে আর্থিক বিবরণের একটি গুরুত্বপূর্ণ অংশ। এইটা আমরা সাধারণত একটি কোম্পানির ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট এগুলো প্রস্তুত করার পরে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটি তৈরি করা হয়। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে আমরা জানি একটি কোম্পানির যে নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ, তার যে চিত্র, সেই চিত্রটাই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। তো তার জন্য আমরা একটা কম্পারেটিভ ব্যালেন্স শিট নিয়েছি। এখানে অনেকেই বলতে পারো যে কম্পারেটিভ ব্যালেন্স শিট জিনিসটা কি। সেটা হচ্ছে যখন আমরা ব্যালেন্স শিটটা একাধিক বছরের তুলনামূলক চিত্র আকারে প্রকাশ করি, সেটাকে বলা হয় কম্পারেটিভ ব্যালেন্স শিট। আমরা যদি 2017 সালে ব্যালেন্স শিট সিঙ্গেল প্রকাশ করতাম, সেটা কিন্তু কম্পারেটিভ ব্যালেন্স শিট হতো না, সেটা ইন্ডিভিজুয়াল বছরের ব্যালেন্স শিট হতো। যখন আমরা 2017 এবং 2018 সালের ব্যালেন্স শিটের ডাটাগুলো একসাথে নিয়েছি, এটাকে আমরা বলি কম্পারেটিভ ব্যালেন্স শিট। এর বলার কারণটা হচ্ছে, আমরা কিন্তু 2 বছরের যে তথ্য ডাটা দেওয়া আছে, এগুলো দ্বারা আমরা বুঝতে পারি যে আমার ব্যবসায়িক আসলে কী চেঞ্জ আসছে, আমার সম্পদ দায় বাড়ছে না কমছে বা কী অবস্থা, এটা কিন্তু কম্পারেটিভ ব্যালেন্স শিটের মাধ্যমে জানা যায়। আর আমরা যখনই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে যাব, আমাদের সচরাচর যে বিষয়টা, সেটা একটা কম্পারেটিভ ব্যালেন্স শিট লাগবে। কারণ আমার এখানে অ্যাকাউন্ট বা যেগুলো কারেন্ট অ্যাসেটের একটা রাজবিধির একটা ব্যাপার আছে, এই বিষয়গুলো আমার লাগবে। তো আমরা প্রবলেমটাকে বোঝার চেষ্টা করি। এখানে বলা আছে ইলা কোম্পানিজ কম্পারেটিভ ব্যালেন্স শিট অ্যাজ অন December 31, 2017-18 ক্যারিড দ্য ফলোইং ডেবিট অ্যান্ড ক্রেডিট অ্যামাউন্ট। অর্থাৎ ইলা কোম্পানির কম্পারেটিভ ব্যালেন্স শিটের 31শে ডিসেম্বর 2017 সালে যে চিত্রটা এবং 18 সালে যে চিত্রটা, সেটা এখানে দেওয়া আছে, এই জিনিসটা বলা আছে। তো এখানে কি দেওয়া আছে? প্রথম আইটেম হিসেবে দেওয়া আছে ক্যাশ। 2017 সালে ছিল 6,000, 2018 সালে 8,000। আমরা কিন্তু বুঝতে পারছি যে ক্যাশ কিন্তু 2017 থেকে 18,000 2,000 বৃদ্ধি। আর এখানে একটা কথা বলে রাখি, আমরা যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে যাব, আমার ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা লাগবে। আর এই যে আমরা যখন 18 সালের বেসিসে আমরা কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করব, সেক্ষেত্রে 18 সালের বিগিনিং ক্যাশ ফ্লো হবে কিন্তু 2017 সালের যেটা এন্ডিং যে ক্যাশ ফ্লোটাই 6,000 টাকা হবে কিন্তু বিগিনিং ক্যাশ ফ্লো, এই 6,000। এবং আমরা ক্যাশের যে এন্ডিং ব্যালেন্সটা বের করব, সেটা কিন্তু 8,000 হতে হবে। তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল এখানে 20,000 ছিল 2017, 2018 তো এটা কিন্তু 16,000, যেটা আমরা বুঝতে পারছি ডিক্রিজ করেছে, কমে গিয়েছে। মেশিনারি বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি 40,000 ছিল, এটা কিন্তু 44,000, অর্থাৎ এটা বৃদ্ধি পেয়েছে। এগুলো এখানে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি তিনটাই কিন্তু কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেট বলতে আমরা ওই ধরনের অ্যাসেটগুলোকে বুঝি যেগুলো 1 বছরের মধ্যে আমরা নগদ টাকায় কনভার্ট করি সচরাচর। আর কারবারে দীর্ঘমেয়াদী ব্যবহার উদ্দেশ্যে যে সম্পদগুলো রাখা হয়, সেগুলোকে আমরা সচরাচর বলে থাকি হচ্ছে স্থায়ী সম্পদ। তো এখানে ইকুইপমেন্ট, এটা কিন্তু ফিক্সড অ্যাসেট বা স্থায়ী সম্পদের মধ্যে পড়ে। এটা 2017 সালে ছিল 30,000, 2018 সালে 38,000, যেটা মিন করে এটা কিন্তু আমার 8,000 সম্পত্তিটা বেড়েছে। তারপরে আমরা দেখব যে আসলে আমাদের এখানে ক্রয় বিক্রয় কী আছে, সেগুলোর পরে আমরা এটা দেখব।
তার মানে 2017 সালে আমার টোটাল সম্পদের পরিমাণ ছিল 96,000 টাকা, আর 18 সালে হচ্ছে 1,06,000 টাকা। এখন আমার এই কম্পারেটিভ ব্যালেন্স শিটের মূলত এটা সম্পদ সাইডের আইটেমগুলো থাকে। এখন দায় সাইডে বা ক্রেডিট সাইডে কী বিষয়গুলো আছে সেটা আমরা দেখি। অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, অর্থাৎ আমরা যদি যে ডেপ্রিসিয়েশনগুলো রাখি তার যে সঞ্চিতি সেটা আমার 17 সালে ছিল 8,000 আর 18 সালে কিন্তু 10,000। এটা ইন্ডিকেট করতেছে আমার 2,000 টাকা ডেপ্রিসিয়েশন এবার বৃদ্ধি পেয়েছে। অ্যাকাউন্টস পেয়েবল, এটা আমরা কারেন্ট লায়াবিলিটিস হিসেবে জানি। এটা আমার 12,000 ছিল ডিসেম্বরের 31-এ বা 2017-তে, এটা কিন্তু 18 সালে 8,000। তার মানে আমি বুঝতে পারতেছি এটা কিন্তু কমছে। ট্যাক্স পেয়েবল, এটা 2,000 ছিল, এখানে হচ্ছে 4,000। এটা কিন্তু এটাও আমার ট্যাক্স পেয়েবলটা হচ্ছে কারেন্ট অ্যাসেটস লায়াবিলিটি, এটা আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। কমন স্টক টাকা 20 পার ভ্যালু, অর্থাৎ আমার যে কমন স্টক আছে সেই কমন স্টক কত 20 পার ভ্যালু। 20 পার ভ্যালু আগে ছিল 50, এবার আছে 54। 4,000 কমন স্টক বৃদ্ধি পেয়েছে আমরা বুঝতে পারছি। প্রিমিয়াম অন কমন স্টক, প্রিমিয়াম অবশ্যই 20 টাকার বেশি যদি আমরা শেয়ার প্রাইস ইস্যু করি সেক্ষেত্রে প্রিমিয়ামে একটা ব্যাপার থাকে। প্রিমিয়াম হচ্ছে 2,000। রিটেন আর্নিংস 24,000 এবং 28,000, অর্থাৎ আমার টোটাল আর্নিংস কিন্তু এখানে 4,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এ হচ্ছে আমাদের ডাটাগুলো ছিল। এখন কমন স্টক বলতে এই যে 20 পার ভ্যালু, প্রিমিয়াম, এগুলো হচ্ছে বিষয়। এখন বলছে প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইউজিং দ্য ফলোয়িং ইনফরমেশন ফ্রম দ্য কোম্পানিজ 2008 ইনকাম স্টেটমেন্ট অ্যাকাউন্টস ইনডাইরেক্ট মেথড। আমার এখানে কিছু বিষয় দেওয়া আছে, যেমন দি কোম্পানি আর্ন টাকা 16,000 নিট ইনকাম ডিউরিং দ্য 2018, অর্থাৎ 16,000 টাকা কোম্পানি কিন্তু প্রফিট করেছে 2018 সালে। আচ্ছা, কিন্তু আমরা এখানে রিটেন আর্নিংস বলতে বুঝি যে আর্নিংয়ের যে অংশ শেয়ার হোল্ডারের মধ্যে বন্টন না করে রেখে দেওয়া হয় সেটাকে আমরা বলি রিটেন আর্নিংস বা সংরক্ষিত মুনাফা। এখানে 24,000 ছিল, এখানে 28,000, সেক্ষেত্রে আমার মুনাফা রেখে দেওয়ার কথা 4,000, আমরা দেখুন দেখব 16,000 অবশ্যই, বাদ বাকিটা হয়তো ডিভিডেন্ড হিসেবে পে করা আছে। ইকুইপমেন্ট ওয়াজ ডেপ্রিসিয়েটেড 4,000 ডিউরিং দ্য ইয়ার, আমার ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন এখানে 4,000। আমাদের এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা দেখতে পাচ্ছি 2,000 বাড়ছে। আচ্ছা, আমরা দেখব আরও কিছু বিষয় হয়তো আমাদের আছে। ইকুইপমেন্ট কস্টিং টাকা 10,000 ওয়াজ পারচেজ। ইকুইপমেন্ট এখানে আসলে 10,000 টাকার ইকুইপমেন্ট এখানে কি হচ্ছে নতুন করে ক্রয় করা হয়েছে, সেক্ষেত্রে 30 থেকে 40 হওয়ার কথা, কিন্তু আমার হয়তো এখানে নিচে কোনো সমন্বয় আছে, সেই বিষয়গুলো আমরা দেখব। Fully depreciated equipment that cost টাকা 2,000 was discarded and it cost and accumulated depreciation or removed from the account। বলছে যে 2,000 টাকার সম্পদ যে ছিল যেটা সম্পূর্ণভাবে ডেপ্রিসিয়েশন হয়ে গেছে, যেটা আমাদের অ্যাকাউন্টে আর রাখা হয়নি। তার মানে এখানে কি মিন করতেছে, আমার হচ্ছে এখানে ইকুইপমেন্ট কস্টিং আমার হচ্ছে 30 আর হচ্ছে এই 10, 40,000 হওয়ার কথা ছিল, কিন্তু 2,000 টাকার সম্পত্তি যেটা ফুললি ডিসকার্ড করা হয়েছে অ্যাকাউন্টে নেই, যার কারণে এখানে কিন্তু আমার 38,000, তার নিট বৃদ্ধি পেয়েছে কিন্তু কত, এখানে হচ্ছে 8,000। আবার ডেপ্রিসিয়েশন আমার এবছর 4,000 হয়েছে, কিন্তু তার মধ্যে 2,000 টাকার ডেপ্রিসিয়েশন কিন্তু এটা ডিসকার্ড করে দেওয়া হচ্ছে, অ্যাকাউন্ট থেকে রাখা হয়নি। ফুললি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা 2,000 ওয়াজ ডিসকার্ড অ্যান্ড ইট কস্ট অ্যান্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আর রিমুভ ফ্রম দ্য অ্যাকাউন্ট। সেক্ষেত্রে আমার ডেপ্রিসিয়েশন 4,000 হওয়ার কথা, কিন্তু আমার অ্যাকাউন্টে শো করবে কিন্তু 2,000, কারণ আর এই 2,000 টাকা কিন্তু আমার অ্যাকাউন্টসে নাই, যার কারণে ডেপ্রিসিয়েশনের নিট ইনক্রিজ হয়েছে এখানে কিন্তু 2,000 টাকা। আচ্ছা, 200 শেয়ার অফ দ্য কমন স্টক ওয়ার ইস্যুড টাকা 30 পার শেয়ার। 200 শেয়ার 30 টাকা করে ইস্যু করলে এখানে আমাদের কমন স্টক ছিল 50 আর এখানে কত 54। আচ্ছা, তাহলে 200 গুণ এখানে অবশ্যই 6,000 সামথিং এরকম বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে প্রিমিয়াম আছে 10 টাকা করে, যেটা 2,000 মূলত আমাদের শেয়ার ক্যাপিটাল তাহলে বৃদ্ধি পেয়েছে আমাদের 20 টাকা পার শেয়ার, তার মানে 200 শেয়ারের ভ্যালু হচ্ছে 4,000 টাকা বৃদ্ধি পেয়েছে, আর বাদ বাকি টাকাটা হচ্ছে প্রিমিয়ামের মধ্যে আছে, প্রিমিয়াম হিসেবে নেওয়া, অর্থাৎ কোনো শেয়ার ইস্যু করার সময় আমরা অতিরিক্ত যে টাকাটা নিই সেটাকে বলি প্রিমিয়াম। আর ডিভিডেন্ড টোটালিং টাকা 12,000 আর পে ডিউরিং দ্য ইয়ার, এই বছরে 12,000 টাকা ডিভিডেন্ড পে করা হয়েছে।
তো যার কারণে আলটিমেটলি আমার প্রফিট ছিল কত 16,000, এবছর পে করা হয়েছে কত 12,000, এখানে রিটেন আর্নিংস আমার বৃদ্ধি হয়েছে কত, তাহলে আমি 16,000 প্রফিট করে 12,000 পে করছি, তার মানে আমার 4,000 বৃদ্ধি আছে এখানে, ঠিক আছে। তার মানে আমাদের যে বিষয়গুলো করতে হবে, অঙ্কের ইনফরমেশনগুলোর সাথে সাথে আমাদের এখানে ডাটাগুলো কিন্তু মিলাতে হবে। এখানে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল এগুলো হ্রাস বৃদ্ধি ব্যাপার নেই, কিন্তু এখানে ইকুইপমেন্ট আমার 30,000 থেকে 38,000 কীভাবে আসলো এই বিষয়টা আমাকে ক্লিয়ার হতে হবে। কারণ আমার এখানে ওপেনিং ছিল 30,000, আমি ক্রয় করলাম 10,000, তার মানে আমার হওয়ার কথা 40,000, কিন্তু এখানে 38,000 কেন দেখাচ্ছে? 38,000 এই জন্য দেখাচ্ছে 2,000 টাকা এখানে বলছে ফুললি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট দ্যাট কস্ট 2,000 ওয়াজ ডিসকার্ড, যেটা অ্যাকাউন্টেই নেই, তার মানে সেটা আমাকে বাদ দিতে হবে যেটা আমি ডিসকার্ড করেছি। তো তার কারণে এখানে 8,000 টাকা নেট ইনক্রিজ করতেছে। আবার এখানে ডেপ্রিসিয়েশনের একটা ব্যাপার, যে এই বছর যত টাকা ডেপ্রিসিয়েশন হবে সেই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি তত বাড়বে। এই বছর ডেপ্রিসিয়েশন পরিমাণ 4,000, কিন্তু এখানে নিট বৃদ্ধি করছে 2,000, কারণ কি আরও এই যে 2,000 টাকার ডেপ্রিসিয়েশন হয়েছে যেটা আমরা কিন্তু অ্যাকাউন্টসে রাখি নাই, যার কারণে এখানে নিট ইনক্রিজ হয়েছে কত 10,000। এই হচ্ছে বিষয়। আর আমরা এখানে 30 টাকা করে কমন স্টক ইস্যু করেছে, কিন্তু এর মধ্যে 10 টাকা করে আছে হচ্ছে তোমার প্রিমিয়াম, আর বাদবাকি যে 20 টাকা সেটা হচ্ছে স্টক ভ্যালুকে বৃদ্ধি করেছে। তাহলে 200 শেয়ারের 20 টাকা করে হলে 4,000 বৃদ্ধি হয়েছে, আবার এদিকে আমার বাদবাকি টাকার প্রিমিয়ামটা বৃদ্ধি হয়েছে। এবার আমরা মূলত প্রবলেমটা আশা করি ভালোভাবে বুঝে নিয়েছো, তারপরে আমরা এবার সলিউশনে যাব। তার আগে একটি কথা বলে রাখি, যে কোনো প্রবলেম সলিউশন করার আগে তোমাকে আসলে এই প্রবলেমটা ভালোভাবে বুঝতে হবে, তারপরে সলিউশন করতে হবে, আদারওয়াইজ কিন্তু সেটা মানে তুমি ভালোভাবে বুঝতে পারবে না। কারণ রোগ নির্ণয় না করে তুমি যদি সেটা চিকিৎসা করতে যাও অবশ্যই সেটা ভালো কাজ নয়। তো তার মাঝেই বলে নিই, যারা আমার চ্যানেলটিতে নতুন আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য তৈরি করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এবার পরের যে সলিউশনের ব্যাপারটা সেখানে যাই। সলিউশনের প্রথম যে বিষয়টা, আমরা যখনই কোনো প্রতিষ্ঠানের অঙ্ক করব তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের যে নাম সেটা লিখতে হবে, এবং আমরা যে স্টেটমেন্টটা সেটা লিখতে হবে। যেখানে ইলা কোম্পানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অবশ্যই আমাদের কোন হিসাবটা করতেছে এবং কোন তারিখে করতেছে, আমরা 31 ডিসেম্বর 2018 এখানে আমরা কিন্তু করতেছি, আমরা পরের যে বছরটা সেই বছরে করব। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার যে মূল বিষয়টা সেটা হচ্ছে 3টা উপাদান আছে: ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই 3টা অ্যাক্টিভিটিস থেকে আমার ক্যাশের আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহটা বের করে নিয়ে আমার নিট ক্যাশ ওপেনিং যেটা ছিল সেটার সাথে যোগ করলে আমি কিন্তু এন্ডিং পেয়ে যাব। অর্থাৎ আমাকে এই 3টা সেকশন আগে ভালোভাবে বুঝতে হবে: ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই দুইটা তুলনামূলকভাবে সহজ। তো এইখানে আমাদের যে বিষয়টা করতে হবে, অপারেটিং অ্যাক্টিভিটিস বলতে বুঝি আমার কারবারের দৈনন্দিন যে কাজকর্ম, মানে প্রফিট, সেই নিট প্রফিট এখানে আমার 16,000 হয়েছে, কিন্তু আমার নিট ক্যাশ কিন্তু 16,000 নাই। তার কারণ কি? এখানে আমাদের কিছু বিষয় আছে অ্যাডজাস্টমেন্টের বিষয়, কিছু নন ক্যাশ আইটেম আছে যেগুলোর কারণে আমার নিট প্রফিটটা কমে গেছে। আবার কিছু বিষয় আছে আমার বকেয়া অগ্রিম খরচের কারণে আমার কিছু রেভিনিউ এবং এক্সপেন্সের ব্যালেন্স সঠিকভাবে দেখানো হয়নি, সেগুলোকে আমাকে এখানে করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য আমাকে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে আমরা যখন নিট ক্যাশ ফ্লোটা বের করব তখন আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে নিট ইনকাম দিয়ে আমার শুরু করতে হবে। এই নিট ইনকামের মধ্যে আমার কতটুকু ক্যাশ আছে সেটা আমাকে বের করতে হবে, এবং এর জন্য অ্যাডজাস্টমেন্ট দরকার। এই জন্য আমরা প্রথমে শুরু করব নিট ইনকাম, এটা সেকেন্ড কলামে দেবো, যেটা অঙ্কে দেওয়া আছে আমাদের অঙ্কে, কিন্তু এখানে আমাদের দেওয়া আছে নিট ইনকাম হচ্ছে 16,000। আচ্ছা, এটা দিয়ে আমাদের শুরু করতে হবে। দেন অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নিট ইনকাম টু নিট ক্যাশ প্রোভাইডেড বাই ক্যাশ অপারেটিং, আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট আছে সেইগুলো এখানে আমাদের এখন দিতে হবে। তো অ্যাডজাস্টমেন্টের মধ্যে কী কী বিষয় আসে সেটা আমি আবার বলে নিই। প্রথম, নন ক্যাশ কোনো এক্সপেন্স অথবা রেভিনিউ থাকলে সেটা আসবে, অর্থাৎ যেগুলোর জন্য আমার কোনো টাকা পয়সা ব্যয় হয় নাই, এই ধরনের কোনো এক্সপেন্স থাকলে সেটা আসবে। এবং এখানে চলতি সম্পদ এবং চলতি দায় এর যদি কোনো হ্রাস বৃদ্ধি হয় তাহলে কিন্তু এইখানে এটা আসবে। এটা সেটা চলতি কারেন্ট অ্যাসেটও হতে পারে, কারেন্ট লায়াবিলিটিসও হতে পারে, এই একটা বিষয়। আর যদি কোনো স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়ের ফলে আমার কোনো ক্যাপিটাল গেইন অথবা লস হয় সেই জিনিসটা কিন্তু এইখানে আসবে। অর্থাৎ 3টা জিনিস, প্রথমে নন ক্যাশ এক্সপেন্স আর রেভিনিউ আসবে, তারপরে কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটির হ্রাস বৃদ্ধি এখানে আসবে, এবং ফাইনালি যে বিষয়টা আসবে, কোনো স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়ের ফলে যদি কোনো মুনাফা অথবা ক্ষতি হয় সেই বিষয়টা এখানে আসবে। তো প্রথমেই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স,
এটা এখানে আমাদের কি করতে হবে, যেটা আমরা ব্র্যাকেটে রাখবো না সেটা মানে যোগ, আর ব্র্যাকেটে রাখা মানে সেটা আমরা বিয়োগ করতেছি। তো এইখানে সহজভাবে মনে রাখার জন্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নিট প্রফিটের সাথে সবসময় যোগ হবে। তো এইভাবে মনে রাখাটা একটু কঠিন হবে। তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে কারবারের জন্য যে জিনিসগুলো পজিটিভ মনে হবে সেই বিষয়গুলো আমরা এখানে বিয়োগ করি, এবং যে বিষয়গুলো কারবারের জন্য মানে ভালো বিষয় না অর্থাৎ নেগেটিভ নির্দেশনা প্রকাশ করে সেগুলো এখানে যোগ হবে। এইভাবে এটা মনে রাখা যায়, এই হচ্ছে বিষয়। তো প্রথমে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যদি কোনো নন ক্যাশ এক্সপেন্স থাকে সেটা আমরা যোগ করব। তো এখানে আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হচ্ছে 4000 মূল ডেপ্রিসিয়েশন এবছরের, সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম, যেটা আমাদের অঙ্কে আছে ডেপ্রিসিয়েশন, এখানে টোটাল ডেপ্রিসিয়েশন হচ্ছে 4000, এটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে যে বিষয়টা আছে ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, কোথায় পাবো? আমার এই যে ক্যাশটা কিন্তু এখানে ওপেনিং আস ক্লোজিংটা আসবে, এখানে কিন্তু ক্যাশের হ্রাস বৃদ্ধিটা আসবে না, এখানে ক্যাশ বাদে আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো আসবে। অ্যাকাউন্ট রিসিভেবল গতবার ছিল 20,000, এবার কত? 16,000। তার মানে আমার চলতি সম্পদ যদি কমে যায় সেগুলো আমরা যোগ করব, চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে সেটা আমরা বিয়োগ করব, এটা মনে রাখতে হবে। চলতি সম্পদ যদি কমে যায় তাহলে আমরা যোগ করব, চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ করব, কারণ যে কোনো সম্পদ কমে যাওয়াটা কারবারের জন্য পজিটিভ বিষয় না, এই জন্য আমরা যোগ করব, আর যে কোনো সম্পদ বেড়ে যাওয়া কারবারের জন্য একটা পজিটিভ বিষয়, এই জন্য আমরা সেটাকে বিয়োগ করব। তাহলে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল যেটা আমাদের কমে গেছে 2017 থেকে 2018 4000 কমে গেছে, সেটা আমরা কিন্তু এই যে যোগ করলাম। তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, গত বছর ছিল 40, এবার 44, এটা বৃদ্ধি পেয়েছে, অবশ্যই ভালো একটা ব্যাপার। মার্চেন্ডাইজ চলতি সম্পদ বৃদ্ধি পেয়েছে, এটাকে আমরা বিয়োগ করব, অর্থাৎ চলতি সম্পদ যদি বৃদ্ধি হয় সেটা এখানে বিয়োগ হবে। আমরা দেখি এই যে 4000 কিন্তু 40,000 থেকে 44,000-এর ডিফারেন্সটা 4000, এটা আমরা এখানে বিয়োগ করলাম। দেন হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এখানে সম্পদের বিষয়গুলো গেল, আমরা এখানে স্থায়ী সম্পত্তি কিন্তু এইখানে আসবে না। এখন আমরা যেটা নেব সেটা হচ্ছে চলতি দায়, সেই ক্ষেত্রে আমার কি 12,000 ছিল, এবছর 8,000, অর্থাৎ দায় কমে গেছে, এটাও আমার বিষয় পজিটিভ। যদি দায় কমে যায় তাহলে আমরা সেটাকে কি করব, আমরা সেটাকে দায় কমে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে বিয়োগ করব, আর দায় যদি বেড়ে যায় তাহলে সেটাকে আমরা যোগ করব, কারণ প্রতিষ্ঠানের জন্য দায় বেড়ে যাওয়া কিন্তু ভালো একটা সুখকর বিষয় না, কিন্তু দায় কমে যাওয়া বেটার। তো যেটা পজিটিভ বিষয় হবে সেটা আমরা বিয়োগ করব, আর যেটা নেগেটিভ সেটা করব। তো ফাইনালি এটা মাথায় রাখবে, যেমন ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, এখানে কত টাকা? এখানে আমার অ্যাকাউন্টস পেয়েবল ছিল 12,000 আর 8,000, তার মানে 4,000 টাকা এখানে আমার অ্যাকাউন্টস পেয়েবলটা কমে গেছে, সেটা আমরা কি করলাম? বিয়োগ করলাম। আর এইখানে ট্যাক্স পেয়েবল, এটাও কিন্তু চলতি সম্পদ, এখানে ছিল 2,000, 4,000 বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমরা এটাকে 2,000 টাকা যোগ করে দিলাম। তো ফাইনালি এর সামারি যেটা সেটা হচ্ছে যদি চলতি সম্পদ কমে যায় তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যোগ করব, আর চলতি সম্পদ বেড়ে গেলে বিয়োগ করব, এটা মাথায় রাখতে হবে। চলতি সম্পদ কমে গেলে যোগ, চলতি সম্পদ বেড়ে গেলে বিয়োগ। আর দায়ের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে চলতি দায় আমার যদি এটা কমে যায় তাহলে এটা আমি বিয়োগ করব, আর বেড়ে গেলে যোগ করব। আর ফাইনালি যে বিষয়টা মনে রাখবা সেটা হচ্ছে কারবারের জন্য যে বিষয়গুলো পজিটিভ সেগুলো আমরা এখানে বিয়োগ করব, আর যেগুলো নেগেটিভ বিষয় মনে হবে সেগুলো আমরা এখানে যোগ করব। তো এই হচ্ছে বিষয়। যদি এখানে আমাদের কোনো স্থায়ী সম্পদের ক্রয় বিক্রয়ের ফলে লাভ ক্ষতির কোনো বিষয় নাই, তো এই জিনিসগুলো দিয়ে আমরা এখানে যোগ বিয়োগ করে নিট আমাদের কত হলো? 2,000 টাকা। এইটাকে আমরা লিখব নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে এইটার সাথে যোগ করলে, একে অ্যাডজাস্ট করলে আমার কত হলো? 18,000 টাকা। 18,000 টাকা, এইটা হচ্ছে নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। প্রথম ধাপ কিন্তু ওকে। তারপরে দ্বিতীয় ধাপে আসবে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে কি আসে? এইখানে আসবে জাস্ট কোনো স্থায়ী সম্পত্তি যেগুলো আমরা ব্যবহারের জন্য ক্রয় করেছি সেগুলোর ক্রয় এবং বিক্রয়জনিত বিষয়গুলো কিন্তু এখানে আসবে। বাদ বাকি অন্য ইনভেস্টমেন্ট বলো যাই বলো সেগুলো কিন্তু আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আসবে, এটা মাথায় রাখতে হবে। তার মানে আমাকে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এইটা জাস্ট এখানে আমার যেটা সম্পত্তি ক্রয় বিক্রয় সে বিষয়গুলো আসবে। তো আমি এখানে দেখি আমাদের আসলে কি আছে, আমাদের কোনো সম্পত্তি ক্রয় আছে কিনা। হ্যাঁ, আমি এখানে দেখছি যে ইকুইপমেন্ট কস্টিং 10,000 ওয়াজ পারচেজ, তাহলে পারচেজ করলে আমার ক্যাশ আউটফুল হবে, তাহলে পারচেজ অফ ইকুইপমেন্ট। আর আমার কিন্তু অন্য কোনো এখানে কোনো সম্পত্তির সেল বা এই জাতীয় কিছু নাই, যার কারণে আর কোনো আইটেম এখানে নাই, এইটাই। অর্থাৎ নিট ক্যাশ
প্রোভাইডেড অর্থাৎ নেগেটিভ হয়েছে আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে, তাহলে এইটাই। আর এখানে যদি কোনো সেল থাকতো সেটা আমরা এখানে যোগ করতাম। আর এই অর্থাৎ কোনো স্থায়ী সম্পত্তি যেগুলো আমরা ব্যবহারের জন্য ক্রয় করি সেগুলো এখানে থাকলে এইখানে জাস্ট ক্রয় বিক্রয়গুলো এখানে যোগ বিয়োগ হবে। আচ্ছা, এই দিলাম আমরা নিট এখানে পেলাম এইটা। তারপরে আমাদের লাস্ট স্টেপ যেটা ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, এইখানে যে বিষয়গুলো আসবে সেটা হচ্ছে যে আমরা ব্যবসা করার জন্য আমাদের অর্থ দরকার। এই অর্থগুলো আমরা বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করি, যেমন শেয়ার ইস্যু করি, বন্ড ইস্যু করি, তারপরে আমার কারবার থেকে ডিভিডেন্ড পে করি, যারা শেয়ার ক্রয় করেছি তাদেরকে, যারা বন্ড দিয়ে ইন্টারেস্ট দিয়েছি, এই বিষয়গুলো এখানে আসবে। অর্থাৎ কারবারের অর্থ সংগ্রহের সাথে যে বিষয়গুলো জড়িত সেইগুলো কিন্তু এখানে আসবে। তো এখানে আমরা দেখি কি কি আছে। এখানে কমন স্টক আমরা সংগ্রহ করছি কত, 4000 টাকা। তাহলে আমরা ইস্যু করছি, ইস্যু অফ কমন স্টক 200 × 30, 6000 টাকা। এর মধ্যে কিন্তু আমার এই প্রিমিয়ামটাও অন্তর্ভুক্ত আছে, প্রিমিয়ামটা কিন্তু আমার বৃদ্ধি পেয়েছে। তার মানে 4000 আর 2000, 6000 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। যদি 200 শেয়ার অফ কমন স্টক আর ইস্যুড, টাকা 30 পার শেয়ার। তার মানে আমি শেয়ার ইস্যু করে এখানে আমার ক্যাশ ফ্লো হলো কত, 6000। আচ্ছা, আর আমার অন্য কোনো ক্যাশ ফ্লো হয়েছে কিনা আমি দেখছি আমার আর কোনো জায়গা থেকে ক্যাশ আসে নাই, কিন্তু ডিভিডেন্ড 12,000 টাকা পে করছে। ডিভিডেন্ড বলতে তোমরা সবাই জানো যে মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে দিয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় ডিভিডেন্ড। তাহলে এখানে ডিভিডেন্ড প্রদান করেছি কত টাকা, 12,000 টাকা। তাহলে সেইটা আমার আউটফ্লো হবে, এই যে ডিভিডেন্ড পেইড আউটফ্লো। তাহলে এখন নিট ক্যাশ ইউজড ইন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস সেটা কত, এখানে আমার 6000 টাকা আউটফ্লো হয়েছে। তাহলে এখন এই যে আমরা তিনটা স্টেপে আমাকে বের করতে হবে। প্রথমে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তারপরে আমরা বের করব ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই তিনটা ধাপে ধাপে আমাকে বের করা শিখতে হবে। তারপরে নিট ইনক্রিজ ইন ক্যাশ ডিউরিং দ্য পিরিয়ড, তাহলে আমাদের নিট ইনক্রিজ হয়েছে কত, 2000। নিট ইনক্রিজ এগুলো আমরা এই 18,000-এর সাথে এই 10,000 মাইনাস করেছি, 6000 মাইনাস করে আমার হয়েছে কত, 2000। এখন আমাকে যেটা করতে, ওপেনিং ক্যাশ ব্যালেন্স যোগ করতে হবে এর সাথে। নিট ইনক্রিজ অর ডিক্রিজে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আমার ওপেনিং ছিল কত, 6000। এইটা যোগ করলে আমরা এন্ডিং ক্যাশ ব্যালেন্স অফ ক্যাশ ফ্লো কিন্তু পেয়ে গেছি। তার মানে কি, এইখানে আমাদের এই যে 8000 টাকা এইটা কিন্তু এটার সাথে মিলে যাবে। অর্থাৎ আমার অঙ্ক হয়েছে কিনা আমি